রামপুরহাটের ছাত্রী নির্যাতন খুনে চার্জশিট, গ্রেফতারের 9 দিনের মাথায় চার্জশিট পুলিশের। প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশের। কি উল্লেখ করা হয়েছে চার্জশিটে পুলিশের তরফ থেকে, আরো ডিটেল জানাবো আপনাদের। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, 9 দিনের মাথায় চার্জশিট পুলিশের, কি উল্লেখ করা হলো? তোমরা জানি রাখি, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হওয়ার পর 9 দিনের মাথায় পুলিশ চার্জশিট দিয়েছে এবং পুলিশের চার্জশিটে যেটি উল্লেখ আছে যে যখন ছাত্রী নিখোঁজ হয়েছিল তারপর সেই ছাত্রীকে ঘরে আটকে রাখা হয়েছিল এবং যে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল সেটি কিন্তু পুলিশ রিপোর্টে উল্লেখ। পাশাপাশি তাকে খুন করার পর টুকরো টুকরো করা হয়েছিল তার মৃতদেহ, সেটি কিন্তু সমস্ত কিছুই পুলিশ রিপোর্টে উল্লেখ, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। জানি রাখি, গত 28শে আগস্ট এই ছাত্রী নিখোঁজ হয়েছিল, তারপর 20 দিন পর টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনার পর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রামপুরহাট থানার পুলিশকে। এবং অভিযুক্ত গ্রেফতারের পর 9 দিন পুলিশ হেফাজত হয় এবং 9 দিন পুলিশ হেফাজত শেষ হয়ে আজকে তাকে রামপুরহাট আদালতে পেশ করা হয় এবং সেখানেই চার্জশিট পেশ করেছে পুলিশ। বেশ, এটা গভর্নমেন্টের সবচেয়ে টপ প্রায়োরিটি কেস, একদম টপ লেভেল থেকে এই মামলাটা যত রকম ভাবে জাস্টিসটা সিকিউর করার জন্য করা যায় সবকিছু করা হচ্ছে। তবে আপনারা জানেন আমি এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট হয়েছি, যেহেতু পক্সো কেস আমাদের ট্রায়াল শুরু হতে চলেছে। এখন ডিটেলস আমরা কিছুই ডাইভার্জ করতে পারবো না। যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকিউজ পারসন পুরো ইনভেস্টিগেশন এজেন্সিকে বোকা বানানোর বহু চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বোকা বানাতে পারেনি। এরকম একটা নৃশংস ক্রাইম, আমরা এটাকে টপ প্রায়োরিটি দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে জাস্টিস যাতে আসে তার জন্য আমরা সবকিছু করবো অ্যাজ পার ল। গত বছর জলপাইগুড়ির পাহাড়পুরের ঘটনা, মেয়ের বান্ধবীকে একাধিকবার ধর্ষণ, দোষীর 20 বছরের জেল এবং 50,000 জরিমানা। আরো বিস্তারিত জানাবে শান্তনু, রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, গত বছর 4ই অক্টোবর কিন্তু এই ঘটনা ঘটেছিল পাহাড়পুর এলাকায়। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে কিন্তু এলাকার মানুষ একেবারে রীতিমতন ক্ষিপ্ত হয়ে ওঠেন, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান এবং একদিনের মধ্যেই কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নিজের মেয়ের যে বান্ধবী রয়েছে সেই মেয়ের বান্ধবীকে বাড়িতে বিভিন্ন সময় খাবারের প্রলোভন দিয়ে ডেকে এনে কিন্তু লাগাতার ধর্ষণ করছিল বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত পালিয়ে যায় এবং পুলিশ তাকে পরবর্তীতে গ্রেপ্তার করে এবং বিচার প্রক্রিয়া চলছিল জলপাইগুড়ি পক্সো আদালতে। এবং আজ 9 জনের সাক্ষীর ভিত্তিতে কিন্তু বিচারক এই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে সপ্তম 20 বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে নাবালিকা মেয়েটিকে পরিবার যাতে তাকে শিক্ষার দিক থেকে সাহায্য করতে পারে, আগামীতে এগিয়ে যেতে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য আরো 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য লিগ্যাল এইড সার্ভিসকে নির্দেশ দিয়েছেন বিচারক। মূলত এই ঘটনায় যেই মেয়েটিকে নাবালিকা এই ঘটনা ঘটিয়েছিল সেই অভিযুক্ত কিন্তু তার সম্পর্কে কিন্তু বলা যেতে পারে তার মেয়ের সঙ্গে এই মেয়েটির সম্পর্ক ছিল, বান্ধবী, বাড়িতে যাতায়াত ছিল এবং দুজনের বাড়ি কিন্তু খুব কাছাকাছি এবং সম্পর্কে কাকু বলেই ডাকতো এই ভদ্রলোককে। কিন্তু সে যে নির্লজ্জ এবং নির্মম ঘটনাটি ঘটিয়েছে সেটা বিচারক কিন্তু অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা বলে উল্লেখ করেছেন এবং এই ধরনের অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির কথাই বলেছেন বিচারক। সেই কারণে চতুর্থীর এই দিনে এই বিচার প্রক্রিয়াতে কিন্তু বিচারক সর্বোচ্চ 20 বছরের সাজা ঘোষণা করেছেন। অভিযুক্তকে 20 বছরের সাজা, সেই সঙ্গে জরিমানা করেছেন 50,000 টাকা এবং না দিতে পারলে আরো 2 মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বেশ, স্পেশাল জাজ পক্সো কোর্টের মাননীয় বিচারপতি এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এটা হচ্ছে 9 মাসের মধ্যে এই কেসের রায় ঘোষণা করলেন মহামান্য আদালত এবং আদালত এই কেসে দেখছেন যে আসামির মেয়ে এবং এই মেয়েটি দুজন বান্ধবী হওয়া সত্ত্বেও তাকে ধর্ষণ করেছে এবং একাধিকবার ধর্ষণ করেছে। এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এবং ভীষণ নিন্দনীয় ঘটনা। তার আসামি রায়ে এই কথা বিচারক ঘোষণা করেছে। মর্মান্তিক ঘটনা, স্ট্রেচার অমিলে রোগী মৃত্যু, প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেও মেলেনি স্ট্রেচার। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথে ব্লাড ব্যাংকের সামনে মৃত্যু হয় তার। স্ট্রেচারের জন্য 200 টাকা চাওয়া হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে?
তো হাসপাতাল কর্তৃপক্ষের যেটা দাবি যে স্ট্রেচার সংখ্যা কম থাকলেও যেসব রোগীদের ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে ভর্তি করানো হয় সেই সব রোগীদের জন্য কিন্তু স্ট্রেচার রাখা হয় এবং এটা স্পেশাল একটা ইউনিটও করা হচ্ছে। তো কেন এমনটা ঘটলো তা নিয়ে তদন্ত করা হবে এমনটাই কিন্তু ডেপুটি সুপার জানিয়েছেন। পাশাপাশি যেহেতু মেডিকেল ক্যাম্পাসে এই ঘটনা, সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার ফুটেজ প্রতি দেখাবে কে বা কারা 200 টাকা দাবি করেছিল, কেন 3 ঘন্টা অপেক্ষা করতে হলো এক রোগীকে স্ট্রেচারের জন্য, এবং তার পরিণতি মর্মান্তিক ভাবে তাদের মৃত্যু এবং বাবা এবং পিঠে করে কিন্তু তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কিন্তু মেডিকেল ব্লাড ব্যাংকের সামনে তার মৃত্যু হয়েছে। তার ঘন্টা 3 অপেক্ষা করতে হয়, দীর্ঘক্ষণ লাইন দিয়েও কিন্তু মেলেনি। স্ট্রেচার 3 দিন বাগডোগরা গাহিন হাসপাতালে ভর্তি ছিল এই যুবক, পরবর্তীতে সেখান থেকে রেফার করা মেডিকেল এবং আজই মেডিকেলে যখন নিয়ে আসা। গাফিলতিটা কোন জায়গায় সুপার কি জানাচ্ছেন যে কেন এইভাবে অবহেলায়, যেখানে 3 ঘন্টা ধরে পড়ে থাকলো, অপেক্ষা করলো, তারপরও স্ট্রেচার না পাওয়ার জন্য মৃত্যু হলো তার? কোন জায়গায় গাফিলতি, কেন পেলেন না? সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এরকম আমরা কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে স্ট্রেচারের সংখ্যা অমিল আমরা কিন্তু একাধিকবার খবর করেছি এবং সেই তারপর নড়ে বসেছিল মেডিকেল কর্তৃপক্ষ, কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটলো? কেননা একই পুজো ছুটি হয়ে গেছে, আজকে আমরা সুপারকেও পাইনি, প্রিন্সিপালকেও পাইনি। ডেপুটি সুপার তিনি জানিয়েছেন যে এমনটা কিন্তু হওয়ার কথা নয়, যেহেতু একটা স্পেশাল ইউনিট করে দেওয়া হয়েছে যার দায়িত্বে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছে। বেশ, নজর থাকবে আমাদের পার্থপ্রতিম। হুইলচেয়ারের জন্য 3 ঘন্টা স্যার লাইনে দাঁড়িয়েছিলাম, একটা হুইলচেয়ার ট্রেজার কিচ্ছু পাইনি। এখান দিয়ে একটা হুইলচেয়ার খালি নিয়ে যাচ্ছে, তখন আমরা ভাই হুইলচেয়ারটা একটু দাও না, আমাদেরকে পেশেন্টটা নিতে পারছি না, নিয়ে যাবো, 200 টাকা লাগবে, 200 টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে আমি তাই দেবো, দাও, তাও দিল না। এই বৃদ্ধ বাবা আমি 2 জন পিঠে করে ওইখান থেকে এইখানে আনলাম, এইখানে ও প্ল্যান্টটা বের করে দিল। এমার্জেন্সি পেশেন্টের জন্য একদম সেপারেট আলাদা আমাদের এমার্জেন্সি ট্রলি কেয়ার রুম আলাদাভাবেই করা আছে এবং টোটালটা সেটা হচ্ছে কি আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা থাকে তারা এই সিস্টেমটা অপারেট করে। 2-2.5 ঘন্টা ধরে আমি নিজেও ঠিক এটা ব্যাপারে ঠিক 100% শিওর না হয়ে বলতে পারছি না। যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে দেন অ্যান্ড দেয়ার আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, আমরা এটা নিয়ে আমি বলেছি যে ইমিডিয়েট ঘটনাটা কী হয়েছে টোটালটা এনকোয়ারি করতে, যদি এই ধরনের কোনো স্টাফ যে এর মধ্যে জড়িত থাকে তো এতটুকু অ্যাসুরেন্স যে তাকে 100% তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আশঙ্কায় সত্যি, লের বিক্ষোভের মধ্যে টার্গেট সোনাম ওয়াংচুক, তাকে গ্রেফতার। লের অশান্তির মধ্যেই গ্রেফতার সোনাম ওয়াংচুক। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, কখন গ্রেফতার করা হলো? যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কাই তো তাহলে সত্যি হলো, কি কি অভিযোগ উঠলো তার বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কি কি চার্জেস ফ্রেম করা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে সেগুলো স্পষ্ট নয়। যেটা আশা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে বিস্তারিত স্টেটমেন্ট এনএইচএ থেকে ইস্যু করা হবে। তবে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং যে অভিযোগের কথা বারবার শোনা যাচ্ছিল যে 2 দিন আগে যে হিংসার ঘটনা ঘটে, একেবারে আনপ্রেসিডেন্টেড হিংসার ঘটনা লেটে ঘটেছিল এবং যেভাবে প্রতিরোধে ছাত্ররা বেরিয়ে এসেছিল, ভাঙচুর চালানো হয়েছিল, ইটপাটকেল ছোড়া হয়েছিল, সেই ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছিল সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। যদিও তিনি বারবার এটা উল্লেখ করেছিলেন এবং তার যারা সহযোগীরা রয়েছেন তাদেরও দাবি ছিল যে তারা কোনোভাবেই ইন্ধন যোগান নিয়ে, উল্টে তারা বারবার বলে এসেছেন শান্তিপূর্ণ আন্দোলনের কথাই। এবং সেই পরিপ্রেক্ষিতেই সোনাম ওয়াংচুকের গতকাল আমরা দেখি এমএইচএ তার এফসিআর এর তার যে এনজিও আছে তার এফসিআর এর লাইসেন্স ক্যান্সেল করে দেয় এবং আজকে তাকে প্রথমে ডিটেইন করা হয় এবং এখন যেটা জানা যাচ্ছে যে সোনাম ওয়াংচুককে অ্যারেস্ট করা হয়েছে। আর কিছুক্ষণ বাদেই তার কি কি চার্জেস ফ্রেম করা হলো সেটা স্পষ্ট হবে। প্রিয়াঙ্কা, বেশ। পরিযায়ী মামলায় বড়সড় ধাক্কা কেন্দ্রের। পরিযায়ীদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের। বাংলাদেশি দাগিয়ে সোনালী বিবির পরিবারকে সীমান্ত পার। সিদ্ধান্ত ভুল, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 4 সপ্তাহের মধ্যে পরিযায়ীদের ফেরানোর নির্দেশ। কলকাতার হাইকোর্টকে আমি ধন্যবাদ করলাম, আমার মেয়েকে যেমন ফিরে আনে। আর মমতা ব্যানার্জি
আমার ছেলেকে যেন ফিরিয়ে নিয়ে এসে সব ধন্যবাদ। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। মমতা ব্যানার্জি আর সামিরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা। ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফেরত পাচ্ছি। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠান দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোনালী বিবির ঘটনাটি বিচ্ছিন্ন এবং দুর্ভাগ্যজনক, কিন্তু তা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে সিংহভাগ ভারতবর্ষের মধ্যে ঢুকে বসে আছে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আস্তানা গেড়েছে এবং পশ্চিমবঙ্গকে করিডোর করে সারা ভারতে ছড়িয়ে পড়েছে অন্যান্য যে রাজ্যগুলিতে, তাতে কোনো সন্দেহ নেই। কয়েকটি ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু ভুল একটা ক্ষেত্রে হয়েছে বলে 100 ডাকাতকে ঘরে ঢুকতে দিতে হবে এবং এই সোনালী বিবিদেরই জমি এবং কাজের অধিকারকে ছিনিয়ে নিতে হবে, এ কথা কে বলেছে? যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, এরকম নানা অভিযোগ। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এখনো বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি। অভিযোগ, অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে 1000-এর বেশি ডিটেনশন ক্যাম্প। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাটেও একই ঘটনা হচ্ছে। এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক। পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সংগঠন কেন মামলা করছে, কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না? কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে। দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন, নথিও বানিয়ে দিচ্ছেন। জাতীয় স্বার্থের বিষয়, আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে হেবিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। নিউজ 18 বাংলা।